নমস্কার, আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সল্টলেক স্টেডিয়ামে আমরা দেখলাম আরো একটি স্বপ্নের শহীদ সমাধি। আজকে চেন্নাইয়ের গোলে হেরে গেল মোহামেডান স্পোর্টিং। বিকেলবেলা হেরে গিয়েছিল হায়দ্রাবাদের কাছে। এখন হায়দ্রাবাদ, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এর মধ্যে শেষ দিনের লড়াই, যেটা বেশ জমজমাট। কিন্তু সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। আগে আমরা ম্যাচটার বিশ্লেষণ শুনে নেব দেবাশিসের কাছ থেকে। দেখো, আবার ওই তোমার একই কথা বলবো। লাস্ট দিন যে কথা বলেছিলাম যে এই এতগুলো মেকশিফট প্লেয়ার নিয়ে, চেঞ্জেস নিয়ে রোজ রোজ রেজাল্ট পাওয়া যায় না। কোনো না কোনো সময় আটকাবে, এবং সেটা তো বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। এত চেঞ্জেস হচ্ছে স্মল টিমে যে একটা সেট টিম তৈরি হয়নি, তৈরি করতেই পারেনি। ইনফ্যাক্ট কোচেরও কিছু করার নেই। যেখানে যাদের ওপর বেশি ভরসা ছিল, যেমন ফরওয়ার্ডে আমাদের দিয়ামান্তোকেসের ওপর প্রচন্ড ভরসা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে দিয়ামান্তোকেস এবছর কিছুই করতে পারলো না। বল পেয়েছিল, হয়তো কম পেয়েছে, কিন্তু যেটুকু পেয়েছে সেটুকু যদি ও কাজে লাগাতে পারতো, তার হচ্ছে 50% যদি কাজে লাগাতে পারতো স্মল টিমের পক্ষে, সেটা ভালো হতো। আর ডিফেন্স আজকে যেটা পরের দিকে যে চেঞ্জেস গুলো হয়েছে, লাকড়াকে কেন প্রথম থেকে খেলানো হলো না? আমার কাছে এটাই অদ্ভুত লাগলো। তাহলে তুমি লাকড়াকে আগে নামাও কেন? ডিফেন্স আজকে প্রচুর প্রবলেম ছিল কেন? হেক্টরে সে প্রথম থেকে আনইজি ফিল করছিল, ফিট নয়। তাহলে আনোয়ারকে কেন ট্রাই করা? 90 মিনিটের প্লেয়ার নন। তাই যদি হবে, একটা 90 মিনিটের প্লেয়ার যে নয়, তাকে তাহলে আনোয়ারকে শুরু থেকে খেলানো হলো না কেন? আমি জানি না আনোয়ার কতটা ফিট আছে, কি আছে, আদৌ তাকে রিস্ক নেওয়া যাবে কিনা। কিন্তু লাস্টে যখন নামানো হলো তখনও তো ইনজুরি জায়গা আবার লাগতে পারতো। ন্যাচারালি সে বেটার জায়গায় আছে বলেই তাকে নামানো হয়েছে। তো সেখানে আনোয়ারকে যদি একটু আগে নামানো হতো বেটার হতো। সাউল ক্রেসপো, রকিব, জিকসান, এরা দুটো তিনটে ম্যাচ পরে, সাউল ক্রেসপো তো ইনজুরি ছিল অনেকদিন পরে, জিকসান, রকিব এরা তো পরপর খেলেই নি। সাউল ক্রেসপো টিমের সঙ্গে সেট হতেই পারছে না, মানে সেইভাবে নিজে, খুব স্বাভাবিক, এতদিন না খেলে একটা ছেলে, হ্যাঁ, এই যে ইনজুরি সারিয়ে এসছে, তার পক্ষে হওয়া সম্ভব নয়। ন্যাচারালি যেটা হওয়া সেটাই হলো, যে মাঝমাঠের কন্ট্রোলটা রইল না। মহেশ বিষ্ণু আর সেইভাবে চোখে পড়েনি, অতটা চোখে পড়েনি কেন? আস্তে আস্তে, আমি আগেও বলেছিলাম, এই মহেশ বিষ্ণুকে কিন্তু মার্ক করে দেবে। সবাই খেলা ফলো করে তো, সবাই দেখছে তো, মার্ক করে দেবে। তোমার ক্লোজে সব ক্লোজ হয়ে যাচ্ছে, দেখবে বিষ্ণুকে কাটাতে বেশি সুযোগই দেয়নি, একদম ক্লোজ হয়ে যাচ্ছে, ঘুরতেই দেয়নি, সঙ্গে আরেকজন করে চলে যাচ্ছে। তো ন্যাচারালি এদেরকে দিয়ে তুমি যে আবার ওই ফাটকাটা খেলবে, সেটা কিন্তু হবে না। আবারও আমি বলে দিচ্ছি, কেন মহেশ বিষ্ণু, এখনকার ফুটবল এখন টোটাল ফুটবল হয়ে যায়, তো এখন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি বলে যেটা থাকে, সেটা দিয়ে ম্যাচ বার করা টাফ হয়ে যায় এইসব টিমে। তো সেখানে তুমি এত স্কিল করতে গেলে তোমাকে জায়গা দেবে না, খেলতে জায়গা দেবে না। তোমাকে সাপোর্টিং প্লেটা দরকার। তুমি টাচ খেলে বেরিয়ে যাও, জায়গা নাও, ভালো পাস বাড়াও, এছাড়া তুমি রেজাল্ট পাবে না। তো আমি যেটা বলবো, 2 গোলের ডাউন, সেখান থেকে সেকেন্ড হাফের শুরুতে যা যা চান্স পেয়েছে, সাউল ক্রেসপো ফ্রিকিকটা চোখ বন্ধ করে গোল হবে, তারপরে সেলিকে ডান দিক দিয়ে ওই বলটা নিয়ে গিয়ে আরামসে গোল হবে, এগুলো ফিনিশ করা উচিত ছিল। দিয়ামান থেকে যে একটা হেড, আরামসে হেডটা রাখতে পারতো, হেডটা লাগাতেই পারলো না। এরকম 2-3টে হেড তো কর্নার থেকে হয়েছে, যেগুলো ঠিকঠাক হেড হলে আরামসে গোল হয়ে যেত। দেখো, 2 গোলে হেরে, মানে আমি হেরে গেলাম তা তো না, 2 গোল তো ফুট করে 3 গোল দেওয়া যেতে পারে। এবং ইসমাইল সেকেন্ড হাফের শুরুতে যে ফুটবলটা খেলেছে, তাতে যে ফুটবল খেলেছে বলবো না, যে সুযোগগুলো পেয়ে গেছিল, তাতে কিন্তু ইসমাইল জিতে যেতেও পারতো। কেন চেন্নাই এমন কিছু ফুটবল খেলেনি যাতে 3 গোলে ইসমাইলকে নয়ার করে হারিয়ে দেবে, এটা কখনোই নয়। যেটা হচ্ছে সেটা ম্যাচে যা হয়েছে তার একদম রিফ্লেকশন নয়। না, একদমই রিফ্লেকশন নয়, একদমই। বেশ কয়েকটা ম্যাচে আজকে দেখতে পাচ্ছি যে যা রেজাল্ট হচ্ছে, সেটা ম্যাচের রিফ্লেকশন নয়। এবং এই বিশ্লেষণ করতে গিয়ে বা ম্যাচ নিয়ে কথা বলতে গেলে রেজাল্টের উপর বেশ করে কথা বলতে হবে না, আমাকে টেকনিক্যাল ব্যাপারটা দেখতে হবে তো, যে কি হচ্ছে, যে এটার জন্য এটা হওয়া উচিত নয়, কিন্তু হয়ে যাচ্ছে। আবার লাক ফ্যাক্টর একটা আছে, সেই লাক ফ্যাক্টরটা কাজ করে, সেই লাক ফ্যাক্টরটা ইসমাইলের এগেইনস্টে যাচ্ছে। তো কিছু করার নেই, এবছর যেটা হলো, কিছু করার নেই।
সামনের বছরের জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে, ক্লাবকে চিন্তা ভাবনা করতে হবে যাতে বেটার টিম হয়, বেটার জায়গায় যেতে পারে। কেননা আজকে তোমার যেটা বললাম, একটা গোলকিপার আর একটা ফরওয়ার্ড দেওয়ান্ত করবে, এই দুটো ছেলে বাকি 9টা জায়গা পুরো চেঞ্জ হচ্ছে, ঘুরছে। এবার বাকি 9টা জায়গা ঘুরলে একটা তোমার তো একটা সেট টিম দরকার। প্রত্যেকটা পৃথিবীর সব জায়গায় সব খেলায় একটা সেট টিম থাকে, একজন দুজন চেঞ্জ হয়, কিন্তু একটা সেট টিম তৈরি করে দেয় কোচ, যে টিমটা ম্যাক্সিমাম প্লেয়াররা খেলে, অন্তত 9 জন তো খেললেই খেলবে। সেখানে এখানে যদি প্রত্যেক দিন 4 জন 5 জন 6 জন করে চেঞ্জ হয়, কোথা থেকে টিম করবে? কিছু করার নেই, ব্যাড লাক। অথচ বেশ ভালো টিম করেছিল ইস্টবেঙ্গল মরশুমের গোড়ায়, আমরা তো আশাবাদী ছিলাম। তুমি দেখো না নামগুলো, দিয়ামান্তোস, ক্লিন্টন, ক্রেসপো, মাহিতালা, আনোয়ার আলী, হেক্টর হিউতেস, জিকসন সিং, রকিব, লাকড়া, কত নাম বলবে তুমি বলো তো? মহেশ সিং, পিবি বিন্দু তো পরে এলো, মহেশ সিং। তাহলে একটা মানে নামগুলো তো সব ভালো নাম, এটা তো ভালো প্লেয়ার। একদম হয়নি, খেলতে পারিনি, ইনজুরি হয়ে গেছে, সরে গেছে, টিম সেট হয়নি, ঠিকঠাক হচ্ছে না, ব্যাড লাক, কিছু করার নেই। ওই নেক্সট ইয়ারের জন্য আশা করে বসে থাকতে হবে। নেক্সট ইয়ার যদি কপালটা উপরওয়ালা একটু সদয় হয় ইসমাইলের ওপর, আমি গডকে প্রার্থনা করবো যেন উনি ইসমাইলের ওপর একটু সদয় হন। হ্যাঁ নিশ্চয়ই, এরকম এত বড় একটা ক্লাব এত টানা ব্যর্থতা দেখতে দেখতে আমাদেরও খুব খারাপ লাগছে। হ্যাঁ, কিছু করার নেই, কি করা যাবে? কেন বাইরে থেকে সাপোর্টাররা যারা বোঝে না তারা হয়তো গালাগালি বন্ধ করবে, অনেক কিছু করবে, আজকে বেশ কিছু তীর্যক উক্তি এগুলো করবে, তা যারা বুঝবে না তারা করবে। কিন্তু এই মুহূর্তে বিশেষ করে কোচের যা অবস্থা, পুরো টিমটার যা অবস্থা, তাতে বলে লাভ নেই। সত্যি কিছু করে দেখে অস্কারকে খারাপ লাগছিল বেচারা। কিছু তার মধ্যে তোমার লাল চুলুঙ্গা লাল কার্ডটা দেখে মতো 30 সেকেন্ড যেচে কার্ডটা দেখলো, সেকেন্ড কার্ডটা যেচে কথা বলে যেচে দেখলো। এগুলো তো উচিত নয়, এগুলো টিমের মধ্যে আর সেই ইয়েটা নেই, মানে ছেলেদের মধ্যে আর সেই জিলটা নেই, চলে গেছে। যেটা মোহামেডানের আজকে দেখলাম, আজকে সেটা ইসরায়েলও দেখতে পাচ্ছি, একই ব্যাপার, একই রকম ছবি দুটি ম্যাচে। হ্যাঁ, একই ব্যাপার হয়ে গেল। অনেক ধন্যবাদ দেবাশিস দা।